আমার ৫ ভাই ৫ও ভাই ইটালিতে থাকে। আমার একটা বোনের জামাই আমার বোনকে নিয়েও ইটালিতে থাকে। ৫ ভাই ইটালিতে থাকলেও ২ ভাইয়ের ওয়াইফ ইটালিতে থাকে। বাকি ৩ ভাইয়ের ওয়াইফের মধ্যে ১ ভাইয়ের ওয়াইফ ঢাকাতে থাকে, ২ ভাইয়ের ওয়াইফ তাদের শ্বশুরবাড়িতে থাকে। মানে আমার মায়ের সাথে শুধুমাত্র আমিই থাকি। আমি একমাত্র বোন আমার পরিবারের। যেহেতু আমার ভাইয়েরা সবাই ইটালিতে থাকে, সেহেতু আমাদের কোনো অভাব অনটন কোনো কিছুই ছিল না। কিন্তু আমার একটা সমস্যা ছিল। ৫ ভাইয়ের এত আদরের বোন হওয়া সত্ত্বেও আমার একটা সমস্যা ছিল। সেটা অবাক করে না আপনাদেরকে? হ্যাঁ, অবাক হওয়ার মতোই। আমি দেখতে এতটাই খাটো আর কালো ছিলাম, যার কারণে সহজে আমার জন্য বিয়ে আসতো না। বিয়ে আসলেও শুধুমাত্র আমার ভাইয়েরা ইটালিতে থাকে এটা শুনলেই তারা এগিয়ে আসতো। কিন্তু যখন আমাকে দেখতো, আমাকে সামনে নিত, তখন কারোই পছন্দ হতো না। আর আমার ভাইয়েরা যেহেতু ইটালিতে থাকে, আমাদের পরিবার অনেক ভালো অবস্থানে ছিল। গ্রামেও আমাদের যে বাড়ি সেটা দেখার মতো ছিল, অনেক সুন্দর ছিল। ভাবিরা মাঝে মাঝে বেড়াতে আসতেন। মানে বাবার বাড়িতে যে ২ ভাবি থাকে, ওনাদের বাবারাও শহরে থাকে। একজন থাকে কুমিল্লা শহরে, একজন থাকে চট্টগ্রাম শহরে। ওনারা ওনাদের বাবার ফ্যামিলির সাথেই থাকে। ওনারাও কয়েক মাস পর পর বেড়াতে আসেন, মানে আমার মা বাবার কাছে থাকতে আসেন। আমাদের সাথে সবারই সম্পর্ক অনেক ভালো। অনেকেই ভাবতে পারেন যে ৫টা ছেলের বউ আমার মা বাবার সাথে কেন থাকে না। বিষয়টা সেখানে না। আমার মা বাবা ওনাদেরকে আগেই বলে দিয়েছে যে ওনাদের যেখানে খুশি সেখানেই থাকতে পারে। আমাদের গ্রামে ৬ রুম বিশিষ্ট দোতলা বাড়ি আছে। এই ৬ রুম করে উপরে নিচে ১২টা রুম আছে শুধু থাকারই। কিন্তু আমাদের থাকার তো মানুষ নেই। আমি আমার মা বাবার সাথে থাকতাম। আমার বাবাকে দিয়ে আমার ভাইয়েরা কোনো কষ্ট করাতো না। আমার ভাইয়েরা আমাদের এখানে কিছু প্রজেক্ট করে দিয়েছিল। আমার বাবা মানুষ নিয়ে সেই প্রজেক্টগুলোতে মাছ ফেলে এবং সেগুলো বছর শেষে বিক্রি করে। মানে বাবাকে কোনো কষ্ট করতে দেয় না। কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যায় অবসর থাকতে থাকতে, সেই জন্যই আমাদের জমিতেই এই প্রজেক্টগুলো করে দেওয়া হয়েছে। আর আমাদের বিশাল একটা গরুর খামার ছিল একটা সময়। ওইখানে আমাদের প্রায় ৭০-৮০টা গরু ছিল। সব কিছু মিলিয়ে আমাদের শান্তির জীবন কাটলেও আমি অনেক পড়াশোনা করেছি। কিন্তু আমি অনার্স পর্যন্ত পড়াশোনা করেছি। কিন্তু একটা সময় এসে আর ভালো লাগেনি পড়াশোনা করতে। কেমন যেন নিজেকে খুব অপরাধী মনে হতো। কারণ আমাদের এত টাকা পয়সা, এত সুনাম, এত কিছু থাকা সত্ত্বেও মানুষ কেন আমার সাথে বা আমাকে ছেলের বউ করতে চায় না, আমাকে কেন বউ করতে চায় না, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। একটা ছেলের সাথে একটা সময় আমি সম্পর্ক করেছিলাম যখন আমি ইন্টারে পড়ি। অনেক ভালোবেসেছিলাম তাকে। তার পিছনে আমি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছিলাম। এত বেশি খরচ করেছিলাম যে এখন আফসোস হয় সেই টাকাগুলোর জন্য। কারণ আমি ৫ ভাইয়ের একমাত্র বোন ছিলাম। আমাকে আমার ভাইয়েরা অঢেল টাকা পয়সা দিয়েছে। আমাকে অনেক আদর যত্নে বড় করেছে। অভাব অনটন কী জিনিস আমি কোনোদিনও দেখিনি। এমনও হয়েছে স্কুল কলেজের টিচারদেরকে আমি এক্সট্রা টাকাও দিতাম। আবার ঈদ আসলে বকশিস দিতাম যে স্যার এটা আপনার বকশিস। এভাবেই মজা করে জীবন কাটিয়েছি। কিন্তু যাকে ভালোবেসেছিলাম, দিন শেষে সেই মানুষটা আমাকে ঠকিয়ে আরেকজনের হাত ধরে বিয়ে করে ফেলেছে। সেই সংবাদটা যেদিন প্রথম পেলাম সেদিন আমি সেন্সলেস ছিলাম। প্রায় ২৪ ঘন্টা পর আমার হুঁশ ফিরে এসেছে। তারপর নিজের ভাগ্য নিয়তিকে আমি মেনে নিতে শুরু করলাম। আমার পরিবার আমাকে বোঝালো, বান্ধবীরা বোঝালো যে এমনটা হতেই পারে, যে ও হয়তো বা তোর টাকা দেখেই তোকে ভালোবেসেছে। যাই হোক, আমার সাথে যার সাথে সম্পর্ক ছিল সে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। মানে তাকে কোনোভাবে অস্বীকার করা বা অবিশ্বাস করার মতো এই সম্পর্ক চলাকালীন কোনো কিছুই হয়নি। কিন্তু এই মানুষটাও আমাকে ঠকিয়েছে। একটা সময় আমি এমন করতাম, তার জন্য এত বেশি পাগল ছিলাম যে তার পরিবারের প্রত্যেকটা মানুষের পিছনে টাকা খরচ করতাম। কার কি লাগবে না লাগবে, কার পিছনে কোন জিনিসটা খরচ করতে হবে, আমার কাছে মনে হতো ওই পরিবারটা আমার। এই জন্য আমি লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করেছি। তারপর যখন আমার ভাগ্য থেকে সে হারিয়ে গেছে, তখন আর কাউকে বিশ্বাস করিনি। বিশ্বাস করেছিলাম পরিবার যার কাছে বিয়ে দিবে সেটাই সঠিক। একটা বিয়ের প্রস্তাব এসেছে আমাদের এক আত্মীয়র মাধ্যমে। ওই মানুষগুলো আমার ভাই ইটালিতে থাকে, সেটার লোভে পড়েই আমাকে বিয়ে করেছে এবং তাকে শর্ত ছিল ইটালি নিতে হবে। আমার ভাইদের জন্য একটা সময় ইটালি নেওয়াটা খুব সহজ ছিল। যেহেতু ৫ ভাই, ওনাদের স্ত্রীরা থাকে, বোনের জামাই থাকে, আমাদের জন্য কোনো কিছুই কঠিন ছিল না। আমার ভাইয়েরা সত্যি সত্যিই আমার হাজব্যান্ডকে ইটালিতে নিল। কিন্তু ইটালি যাওয়ার পর সে আর আমার খোঁজেই রাখলো না, আমার ভাইদের সাথেও সম্পর্ক রাখলো না। আস্তে আস্তে আমার ভাইদের সাথে দূরত্ব তৈরি করলো। আর এদিকে বাংলাদেশে আমাকে ফোন করাটাই সে ভুলে গেল। সে আমাকে ফোন করলো না। আমার বিয়ের প্রায় ১৮ মাসের মধ্যেই সে ইটালিতে যায়। ওই ১৮ মাস আমি খুব একটা খারাপ ছিলাম না। প্রত্যেকটা সংসারেই ঝগড়াঝাটি, মান অভিমান, ঝামেলা নিয়েই মানুষের জীবন কাটে। আমার একটা মেয়ে হয়েছে, আমার মেয়েটাকে সে দেখেই গিয়েছে। কিন্তু আমার মেয়ের জন্য সে কোনো খরচ দিত না। আমার পরিবারের সাথে যখন যোগাযোগ টোটালি বন্ধ করে দিল, তখন বুঝতে পেরেছি এই মানুষটাও তার ফায়দা লুটিয়েছে, এই মানুষটাও তার শখ পূরণ করেছে, এই মানুষটাও আর বাকিদের মতো আমাকে বলির পাঠা বানিয়ে দিয়েছে। কিন্তু করার কিছু ছিল না। আমার ভাই বোন সবাই আমার খরচ চালায়। আমি এখন বাবার বাড়িতেই থাকি। বিয়ের পর খুব একটা শ্বশুর বাড়িতে যে ছিলাম তা না।
আমি আমার হাজব্যান্ড সহকারে বেশিটা বাবার বাড়িতেই ছিলাম, যেহেতু আমার মা বাবার কাছে কেউই নেই থাকার মতো, সেহেতু আমি ওনাদের বাংলাদেশে থাকা এখন একমাত্র মেয়ে বলতে গেলে। আমি ওনাদেরকে ছাড়া কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারি না, ওনারাও থাকতে পারে না। আমার শ্বশুরবাড়ির জন্য আমার বাবা ভাই ওনারা অনেক করেছে, ঘরভর্তি ফার্নিচার দিয়েছে, এমনকি আমার শ্বশুরবাড়িতে সব কিছু ঠিক করার জন্য, নতুন করে ঘর দুয়ার পরিষ্কার করার জন্য আমার বাবা 2 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। না, সেটা তারা চায়নি বা যৌতুক চায়। যেহেতু বিয়েতে আমাদের অনেক আত্মীয় স্বজন যাবে, আমাদের সম্মান বাঁচানোর জন্যই আমার বাবা এই কাজটা করেছেন। ওদের ঘরভর্তি ফার্নিচার কোনো কিছুই আমার বাবা ফেরত আসেনি, নিয়ে আসেনি। আমাদের এখনও ডিভোর্স হয়নি, আমার বাবার বাড়িতে আমি পড়ে আছি, তবে হয়ে যাবে হয়তো, কারণ ওই মানুষটা আজকে এতদিন হয়ে গেল যে আমার সাথে কোনো যোগাযোগই করেনি। আমার হাজব্যান্ড ইটালিতে গিয়েছে এখন প্রায় 2 বছর হয়ে আসছে, মানে টোটালি তার সাথে আমার সংসার জীবন, বিয়ে করে 18 মাস আর এখন ইটালিতে গেছে প্রায় 2 বছর হয়ে আসছে। আমার ভাই বলেছে ভালো চাকরিও নাকি ম্যানেজ করে দিয়েছে, কিন্তু সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমার ভাইরা অনেকভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, ওদেরকে যত নাম্বার থেকে আমার ভাইরা ট্রাই করে ব্লক করে দেয়। আমার ভাইয়ের সাথে আবার ঝগড়াও হয়েছে ছোট জনের সাথে। আমার ছোট ভাই ও যে শপে কাজ করে ওই শপে গিয়ে ঝগড়া করেছে, ওই মালিক নাকি তাকে বের করে দিয়েছে, এখন আবার অন্য জায়গায় গিয়ে চাকরি নিয়েছে। জানি না শেষ পরিণতি কী হয়, তবে আমার বড় ভাই খুব রেগে আছে। আমার ভাই বলেছে যে কোনো উপায়ে তাকে দেশে পাঠিয়ে দিবে। জানি না কি হয়, ভাগ্যে কি আছে। আমার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। আসলে পৃথিবীতে কালো খাটো এই মেয়েদেরগুলার মূল্যায়ন এখনও হয় না, তবে আমি আমার মা বাবার কাছে ভাইদের কাছে অনেক আদরের অনেক যত্নের। হয়তোবা আমি তাদের সন্তান বা তাদের বোন বলেই হয়তোবা আমাকে এত ভালোবাসে তারা। ভাল লাগলে গল্পটা প্রচার করবেন, কারণ আমি কালো খাটো, আমার মতো অনেক কালো খাটো মেয়ে আছে। ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য। কালো খাটো সব মেয়ের জীবন অসুন্দর হয় না, কালো খাটো অনেক বোনের জীবনেই অনেক উজ্জ্বল হয়, অনেক সুন্দর হয়। আমি ছোট করে একটা এক্সাম্পল দিই, সেটা হলো আমার এই ইমিডিয়েট যে বড় বোনটা, সে দেখতে একটু কালো, আবার একটু আমার থেকে একটু খাটো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওর হাজব্যান্ড দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা চূড়া এবং অনেক মার্জিত, অনেক শিক্ষিত, অনেক ভদ্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাকে আমি এখন আমার এখানে সিঙ্গাপুরে নিয়ে আসছি। এতটাই ভালো মানুষ যে আমি যখন আমার পরিবারকে জানিয়েছি যে আমার বিজনেসের জন্য একজন লোক লাগবে এবং সেটা বিশ্বস্ত এবং ভালো মানুষ হতে হবে, অবশ্যই ডেফিনেটলি শিক্ষিত, কারণ আমাদের যে কাজ সেগুলোতে শিক্ষিত মানুষ ছাড়া অনেক কিছুই বুঝবে না। তখন চোখ বন্ধ করে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার মেজ বোনের হাজব্যান্ডকে দেখিয়ে দিছে যে এর চেয়ে বিশ্বস্ত আর হতে পারে না। এবার চিন্তা করেন, সবার ভাগ্য আসলে একরকম হয় না, এক একজনের ভাগ্য এক এক রকম হয়। ভালো থাকুন, আল্লাহ।